গত দুদিন পর্যন্ত বাংলাদেশের দেয়ালে দেয়ালে পক্ষে বিপক্ষে গুপ্ত নিয়ে বেশ সরগম, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গুপ্তের সংজ্ঞা দেওয়া হচ্ছে, গুপ্ত কিভাবে হচ্ছে, কারা হচ্ছে, এবং এই গুপ্ত নিয়ে পক্ষে বিপক্ষে মতামত প্রকাশ করা হচ্ছে। কখনো খাম্বার সাথে গুপ্ত লেখা, সে খাম্বাগুলো সারি সারি করে দাঁড় করানো আছে, এক পক্ষ খাম্বাকে মিন করছে গুপ্ত হিসাবে, আবার কেউ কেউ দেয়ালে লিখতে গিয়ে সেখানে সুন্দর ভাষা ব্যবহার করে যে বানানটা সঠিক করা উচিত সেটা পর্যন্ত না জেনে অশিক্ষিত কিছু মানুষ গুপ্ত লেখার চেষ্টা করছে। যদিও সেগুলো নিয়ে এখন বাংলাদেশের সমগ্র জায়গায় আলোচনা হচ্ছে। এখন আসলে গুপ্তটা কি খাম্বা দেয়া যে লেখনী এটাই গুপ্ত, সঠিক গুপ্ত, নাকি দেয়ালে লেখা বানান ভুলওয়ালা কিছু লোকের বানানো সেই শব্দচয়নের সঠিক গুপ্ত যাদেরকে মিন করা হয়েছে তারা আসলে গুপ্ত কিনা? এ বিষয়ে আমি আপনাদেরকে দু একটি কথা বললেই আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে গুপ্ত আসলে কারা ছিল। একটা উদাহরণ দেই, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির আহ্বান করেছিলেন এবং সেটা 2013 সালের 29শে ডিসেম্বর। সেই মার্চ ফর ডেমোক্রেসিতে যে ব্যক্তিটি শহীদ হয়েছিলেন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মনসুর নামের ছাত্র শিবিরের সেই ব্যক্তিটি, কিন্তু ডাক দিয়েছিলেন কিন্তু বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি। প্রকাশ্যে থেকে শুধু আন্দোলনই করে নাই, সরাসরি সেই দিনে শহীদ হয়ে বিএনপির কেউ প্রমাণ করে দেখাতে পারবে না যে তারা মার্চ ফর ডেমোক্রেসিতে অংশগ্রহণ করে শহীদ তো দূরের কথা, একটা লাঠির একটা কর্নারের গুতা খেয়েছে এমনটা নেই। বরং আমরা দেখেছি বালির ট্রাক সরাতে ব্যর্থ হয়েছে, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই বাড়ি থেকে বের হওয়া সম্ভব হয়নি। কিন্তু সেদিন আন্দোলন জমাতে গিয়ে নিজের জীবনকে বিলি করে তারপরে ঘরে ফিরেছেন, অন্যান্য নেতাকর্মীরা মিছিল মিটিং করেছেন, সে নজির দেখানো গিয়েছে মৃত্যু লাশ হয়ে ঘরে ফেরা সেই মনসুর নামের শিবিরের কর্মীর মাধ্যমে। আপনারা দেখেন 2013 সাল থেকে যতগুলো আন্দোলন হয়েছে, শুধু অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন, যাদেরকে গুপ্ত বলে ট্যাগিং দেওয়ার চেষ্টা করছে, যদিও ভুলভালভাবে, ভাষা নাই, জ্ঞান নাই, সেই অবস্থায়ও যা বলছে। সেই জায়গায় আমি শুধু একটা কথা বলতে চাই যে দেখেন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসি হওয়ার পরে শত শত মানুষ জীবন দিয়েছে রাস্তায়। বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দলের কোনো সিনিয়র নেতৃত্ব হত্যার পরে একটা রিপোর্ট দেখাতে পারবেন না যে রাস্তায় মিছিল পর্যন্ত করেছে। নিশ্চয়ই মনে আছে আমাদের জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, একজন বিখ্যাত জাতীয় নেতা, চট্টলার সিংহপুরুষ যাকে বলি, তার ফাঁসি হয়েছে কিন্তু একটা আধাবেলা হরতাল পর্যন্ত কেউ ডেকে পালন করতে পারে নাই। তো গুপ্ত কারা ছিল? সেদিন তো ছাত্র শিবিরের জামাতের লোকজন রাজপথে নেমে জীবন দিয়ে তারপরে তারা হত্যার শিকার হয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করে তার বুক উজাড় করে দিয়েছিল। এই সাঈদী সাহেবের মৃত্যুর ঘোষণা যখন করেছিল তখনই। শুধু কি তাই, ফাঁসিতে দেওয়া হয়েছে আল্লামা যে মানুষগুলো, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, কাদের মোল্লা সাহেব, আলী হাসান মুজাহিদ সাহেব, মীর কাশেম আলী সাহেব, কামরুজ্জামান সাহেব, এ মানুষগুলোর প্রত্যেকের মৃত্যুর পরে, ফাঁসির রায় দেওয়ার পরে সেখানে কিন্তু ওপেনে প্রকাশ্যে গায়েবানা জানাজা পড়েছে। তৎকালীন সময় যখন তার লাশটা পর্যন্ত পরিবার রিসিভ করতে পারে না, তখনও সাহসিকতা নিয়ে এই ছাত্র শিবির জামাতের লোকেরাই করেছে। তাহলে গুপ্ত তাদেরকে বলছেন? আপনারা দেখেন যে আয়নাঘর থেকে আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে 2জন ব্যক্তিকে ফেরত পেলাম এবং সেই 2জনই হচ্ছে জামাত পরিবারের সন্তান। একজন হচ্ছে ব্যারিস্টার মীর আরমান, যিনি এখন জাতীয় সংসদ সদস্য, ঢাকা থেকে নির্বাচিত হয়েছে। আমাদের আরেকজন মানবতা কর্মী বিএনপির সংসদ সদস্য প্রার্থী ছিলেন, যিনি এখন নারী কোটা এমপি হয়েছেন, সেই আমাদের ভদ্র মহিলা তুলি, তার সাথে ব্যারিস্টার আরমান এমপি হয়েছেন। সে আরমান গুম হওয়ার পরে প্রায় 1 যুগের কাছাকাছি সময়ের পরে, 8 বছর 9 বছর পরে মুক্তি পেয়ে প্রকাশ্যে এসেছেন, তিনি জামাতের লোক। তারপরে হচ্ছেন আপনার আমান আজমি, যিনি গোলাম আজম সাহেবের সন্তান, তিনি জামাতের লোক। গুম হয়ে 2জন ব্যক্তি ফেরত আসার, সে 2জন কিন্তু জামাতের লোক। আপনারা জানেন যে বাংলাদেশের প্রকাশ্যে যতগুলো হত্যা সংগঠিত হয়েছে তার সংখ্যা বিভিন্ন জায়গায় এভিডেন্সে শত শত হাজার হাজার ছাড়িয়ে গিয়েছে।
কিন্তু আপনি যদি একেবারে একুরেট সংখ্যাও জানেন যে বাংলাদেশ ছাত্র শিবিরের গত 16 বছরে কতজন মানুষ গুম হয়েছে, তার সংখ্যা 255-র অধিক। আর 103 জন মানুষকে খুন করেছে গত ফ্যাসিবাদী আমল, যেটা ছাত্র শিবিরের। এরপরে নাম না জানা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই যে মোকাদ্দেসরা, কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে 4 জন ব্যক্তি আপনার গুম হয়ে গিয়েছিল, আর কোনো দিন ফেরত আসে নাই। ফাঁসির কাস্টে দিয়েছিল, আর কোনো দিন ফেরত আসবে না। মিছিল মিটিং আপনারা এখনো মনে আছে, এই যে সর্বশেষ যখন বিভিন্ন মিছিল মিটিং হয়েছে, শিবির জামাত শিবির যেখানে বলেছে মিছিল করবে সেখানেই করেছে। তার মানে কি বাংলাদেশের বিএনপি রাজনৈতিকভাবে এদেশের নির্যাতিত দল নয়? অবশ্যই নির্যাতিত দল, কোনো সন্দেহ নাই। কিন্তু একটি দল নির্যাতিত দল আরেকটি নির্যাতিত দলকে নির্যাতিত স্বীকার না করে গুপ্ত বলাটার মধ্য দিয়ে প্রমাণ হয় যে আপনি রাজনৈতিক ওল্ড ফ্যাশনের চরিত্র অবলম্বন করছেন। যেমন আমি এখন বলছি যে জামাত শিবির গুপ্ত নয়, তারা প্রকাশ্যে এই আন্দোলন করেছে, এভিডেন্স দিয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমি স্বীকার করছি বিএনপিও রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষের কাছে নির্যাতিত দল ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু 5ই আগস্টের পরে একটু চটা হয়ে গিয়েছে। রক্ত মাংসে যেগুলোতে পিসিতে রক্ত চলাচল করতো না 16 বছর, এখন একটু চলাচলের মাত্রাটা অতিরিক্ত বাড়তে গিয়ে যাকে তাকে যা ইচ্ছা তাই লকব দেওয়া শুরু করেছেন, যেটা নিতান্তই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এবং এটা আপনাদের আরেকটি পতনের কারণ হয়ে দাঁড়াবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি এজন্য আপনাদের উদাহরণ দিয়েই বলছি বারবার। কেন? কারণ এই নেত্রী তো আমারও নেত্রী ছিলেন, এখনও তাকে শ্রদ্ধা করি। দেশনায়ক তারেক রহমানকে শ্রদ্ধা করি, জিয়াউর রহমান পরিবারকে শ্রদ্ধা করি। কিন্তু যারা এই মিছিলগুলো করছেন তারা একটু তার দলের রাজনৈতিক ব্যক্তিত্ববান ব্যক্তিদের কার্যক্রমগুলো একটু গবেষণা করার চেষ্টা করুন। আজকের সেই সময়কার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো, বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় আপনার গুম করা হলো, তখন তিনি প্রকাশ্যে যাদেরকে আজকে রাজাকার বলছেন, তিনি বলেছেন এরা কেউ রাজাকার নয়, বরং এগুলো আওয়ামী লীগের সাজানো একটি নাটক, এবং তারা শুধুমাত্র এই রাজনৈতিকভাবে খেলছে তাই এটা করছে। তাহলে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতে পারেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এরা কেউ রাজাকার নয়, আপনি আমি কোন ঘরের কত বড় মস্তান যে আমি বলে দিলাম যে রাজাকার? শুধু কি তিনি বলেছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে বিএনপির সিংহভাগ নেতারা স্বীকার করতে বাধ্য হয়েছেন, যখন এই জোটটা একসাথে ছিল 4 দল 18 দল, তখন তো তাদেরকে নিয়ে একসাথে চলেছেন। গুপ্ত ছাড়া, আপনাদের ভাষ্য অনুযায়ী যে গুপ্ত যাদেরকে বলছেন, এদেরকে ছাড়া আপনি কোনোদিন বাংলাদেশের রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় এককভাবে বিএনপি আসতে পারে নাই, এবং এবারও ক্ষমতায় এসেছে জামাত শিবিরের সাথেই মুচলেকা দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ তুমিও রাজনীতি করো, আমিও রাজনীতি করি। আমরা যেহেতু এখন আর আওয়ামী লীগ নাই দেশে, কিন্তু ওয়েল স্পেসটা যাতে ধ্বংস না হয়, আপনাকে কিন্তু ওই জামাতের সাথে মিলেমিশেই সংসদে বসতে হচ্ছে। বিরোধী দল জামাত, বিরোধী দলের নেতা নেত্রীরা জামাত, আজকের সংসদে তারা নেতৃত্ব দিচ্ছে, সেখানে তারা হালাল। আর বাহিরে আপনি তার বিরুদ্ধে মিছিল দিয়ে তাকে বলছেন রাজাকার বানান, ট্যাগিং দিচ্ছেন। এটা পাবলিক কি বোঝে না? এত তো কমনলেস পিপল হতে পারে না। 24-এর গণ অভ্যুত্থানের পরে এই বক্তব্যগুলো দেয়া মানে হচ্ছে আহাম্মকের স্বর্গে বসবাস করা ছাড়া আর কিছুই নয়। বরং আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের বহু পজিটিভ দিক বর্ণনা করার কিন্তু অফুরন্ত সুযোগ জামাত শিবিরের বিরুদ্ধে না বলে তার পক্ষে বলার সুযোগ আছে, যেটা আপনারা করেন না। যে কারণে আজকের আপনাদেরকে পুরাতন সেই বস্তা পচা রাজনীতি করতে হচ্ছে। আপনি তার বিহেভিয়ার নিয়ে প্রচার করুন, তার সরলতা নিয়ে প্রচার করুন, তার সুন্দর লাইফস্টাইল নিয়ে প্রচার করুন। সেটা না করে আপনি করছেন দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে আপনারা দেয়াল লেখন করছেন। এখন দেয়াল লেখে লাভটা কি? দেয়াল 2 জায়গায় লেখলেন, সমস্ত খাম্বায় খাম্বায় গুপ্ত হয়ে গেল। এখন খাম্বাটা কাকে মিন করে? এই যে নিজেদেরকে, তার মানে কি এই খাম্বার শব্দচয়নটা আমি বিলং করি না, এটাও সুন্দর চরিত্র নয়। কিন্তু এই চরিত্র আপনারাই তো নষ্ট করছেন, পরিবেশটা তো আপনারাই নষ্ট করছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নির্যাতিত ব্যক্তি। জামাত শিবিরের প্রত্যেকটি ঘরে নির্যাতিত কর্মী রয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থান আজকে সংগঠিত হতো না যদি জামাত শিবিরের লোকজন না থাকতো। আর জামাত শিবির না থাকতো কি না থাকতো তার প্রমাণ তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে গিয়েছেন
যাকে আপনারা ফ্যাসিস্ট বলছেন, তিনিই তো বলে দিয়েছেন যে জামাত শিবির আমাকে ক্ষমতা থেকে নামিয়েছে। তিনিই তো বলে দিয়েছেন যে 1 তারিখে জামাত শিবিরের এই যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে গিয়ে প্রমাণ হয়েছে যে তার জন্য সবচেয়ে এফেক্টেড পারসন, যে যার কাছ থেকে তিনি এফেক্টেড হয়েছেন, তারা ছিল জামাত শিবির। এর মাধ্যমেই তো প্রমাণ হয় যে মূলত এই দেশের জুলাই বিপ্লব, দেশকে স্বাধীন করার পিছনে মূল অবদান জামাত শিবিরের। হয় না? যদি আপনারাই করতেন আপনাকে নিষিদ্ধ করতো, যদি আপনারাই করতেন আপনাদেরকে ভোট দিতে বলতো না, যদি আপনারাই করতেন আপনাদের পাশে দাঁড়াতো না। এই যে কয়েকদিন আগে বলছে যে বিএনপি ভুলে গিয়েছে হঠাৎ করে নির্বাচনে আমরা তাদেরকে ভোট দিয়েছি, আমাদের অনেক নেতাকর্মীর হাত পাও ধরে তারপরে ভোট নেওয়ার চেষ্টা করেছে। তার মানে একটা সিগন্যাল আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রতি ছিল, এটাই তো শেখ হাসিনার বক্তব্যে প্রমাণিত হয়। তো এরপরে আপনি কি মনে হচ্ছে আপনারা তার সাথে সম্পর্কিত বিধায় আপনাকে একটু হলেও সাপোর্ট দিয়ে উপরে উঠানোর চেষ্টা করেছিল। আর জামাত শিবির একমাত্র দেশ প্রেমের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নো কম্প্রোমাইজ নীতিতে চলেছে বিদায় শহীদ হতে হয়েছে তার দলের নেতাদেরকে, মিছিল মিটিং করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তার দলের নেতাদেরকে। এখনো বাংলাদেশের রাজনীতিতে 24-এর গণ অভ্যুত্থানের পরে সরকারের প্রধান বিরোধী দল এই সংসদে হওয়ার পরে তারাই এই জুলাই বিপ্লবের মুক্তিযোদ্ধা পরিবার যারা বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সম্মানিত করছে, তাদেরকে নিয়ে মিছিল মিটিং করছে, তাদের মধ্য থেকে মহিলা সংসদ সদস্য প্রতিনিধি নির্বাচিত করছে, আবার তাদেরকে নিয়ে এই যে 25 তারিখে আবার সম্মেলন করছে। তাহলে জামাত শিবিরই মূলত এই জুলাই বিপ্লবকে ধারণ করে, লালন করে, প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে, তারাই মূলত প্রকাশ্যের ব্যক্তি। গুপ্ত যদি শব্দটা ব্যবহার করতে এত মনেই চায় যে আসলে গুপ্ত কারা, তাহলে সেটা আমার মনে হয় বর্তমান সময়ের এই বিএনপিতে যারা নতুন করে প্রবেশ করেছেন, যারা 24-এর গণ অভ্যুত্থানে অবদান নেই, গত 16 বছরে কোনোদিন মাঠে ময়দানে নামেন নাই, তাদেরকে উপাধি দেয়া যেতে পারে। তবে যারা বিএনপির রাজপথে ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমার সাথে টকশো করেছে, আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে, জিয়া পরিবার নির্যাতিত নিপীড়িত হয়েছে, আমি তাদেরকে গুপ্ত সার্টিফিকেট দিতে চাই না। তবে আজ যারা রাস্তায় মিছিল করছেন, রঙ্গমঞ্চ করছেন, হেসে হেসে নাটক করছেন, সিনেমা করছেন, দেয়াল লিখন করছেন, আমার কাছে মনে হয় এর একটা লোক গত 16 বছর নির্যাতন তো দূরের কথা, ও রাজপথেই নামে নাই, আর সে কারণেই ও গুপ্ত বেরোচ্ছে। অতএব নকল গুপ্তরাই, মানে আসল গুপ্তরাই এখন নকল সার্টিফিকেট দিয়ে গুপ্ত বানাচ্ছে। এই আসল গুপ্তদেরকেই মূলত শনাক্ত করে তাদেরকে প্রতিহত করার সময় এসেছে, এবং সেই প্রতিহতটা দলমত নির্বিশেষে সবাইকেই করতে হবে। না হয় একদিন আপনার ঘরের লোকদেরকেই ওরা গুপ্ত বলে সার্টিফিকেট দিয়ে দিবে, এরা কেউ পাশে থাকবে না। গত 1/11 সময় এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির পাশে, ওই সকল গুপ্তরা কেউ পাশে ছিল না। ওরা হচ্ছে সুযোগ সন্ধানী, কিছু খাবে, আপনার থেকে আদায় করবে, এতটুকুই। পাকিস্তান পাকিস্তান বলছেন, লজ্জা করা উচিত, জন্ম সনদ দেখা উচিত। ডাক্তার শফিকুর রহমানের জন্ম কোথায়? এখন কি আপনি এই কথা বলে তারেক রহমান সাহেবকে বাংলাদেশ বিরোধী বানিয়ে দিবেন? না, আমি সেটার পক্ষে নই। ওই সমসাময়িক সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি চাকরি করে থাকেন পাকিস্তানের কোনো একটি অঞ্চলে, সেখানে খালেদা জিয়া যাওয়া দোষের কিছু নয়। তার সন্তান সেখানে জন্ম কিংবা আর একটা সিটিতে জন্ম নেওয়া দোষের কিছু নয়। কিন্তু এই খোঁচাখুচি করতে গিয়ে একজন দেশপ্রেমিককে আপনি বানিয়ে দিবেন গুপ্ত, আর যারা ওই দেশে অবস্থান করেছে তাদেরকে বানিয়ে দেবেন মেড ইন বাংলাদেশ। এটা তো হতে পারে না। মেড ইন বাংলাদেশ যারা, তারাই বলবে, আর মেড ইন পাকিস্তান যারা, যদি কিছু সার্টিফিকেট দিতে হয় তাদের নামিয়ে দিয়ে দেন মেড ইন পাকিস্তান। এই জিনিসটাই আপনাদেরকে বুঝাতে হবে। আজকের বাংলাদেশের সত্যিকার যদি দেশপ্রেমিক দল হয়, দেখেন গত পরশুদিন সারা বাংলাদেশে আপনারা শুনেছেন রক কাটে শিবির। আমি এত রিসার্চ করলাম, গবেষণা করে, আজ পর্যন্ত একটা রক কাটা পেলাম না। গত পরশুদিনও চট্টগ্রামে যে মিছিল হলো, একটা ভদ্রলোকের যাকে কেন্দ্র করে মিছিল হলো, পায়ের গোড়ালি কেটে দিল কারা? আজকের প্রথম আলোর রিপোর্ট পড়েন, অস্ত্রসহ হাঁটছে ছাত্রদল আর লাঠি সহ হাঁটছে শিবির। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন এই যে আপনার চাপাতি আর লাঠি? লাঠি মানুষ পতাকা নিয়ে হাঁটে, শান্তির প্রতীক, যে কোনো মিছিল মিটিংয়ে যায়। লাঠি আমার নিজের প্রোটেকশনের জন্য থাকতে পারে, কিন্তু চাকু, অস্ত্র, ধারালো জিনিস, এটা তো মনে হয় সন্ত্রাসকে ইন্ডিকেট করে। অতএব এখান থেকে আমাদের রাজনীতি শিখতে হবে। প্রিয় ভাইরা, ওই সাপ্রিপানা করে লাভ নেই। সততার রাজনীতি,
যে আদর্শেরই হোক, মানে পিসফুলি আমাদের সেই রেসপেক্টফুল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটায় না যেতে পারলে এই বস্তা পচা রাজনীতি দিয়ে 24-এর বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশ চালাতে পারবেন না। যারা মনে মনে ভাবছেন এরকম রকচাটা রাজনীতি কিন্তু সাদ্দামরাও করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছিল। যেদিন ছাত্রছাত্রীরা রাজাকার মিছিল করেছিল, তার একদিন আগেই কিন্তু সাদ্দাম ছাত্রলীগের সভাপতি বলেছিল রাজাকারদের ক্যাম্পাসে ঠাঁই হবে না। কিন্তু কারা ছিল ক্যাম্পাসে? তারা কি রাজাকার? না। তখন তারাই ওই রাজাকার শব্দটাকে নিজের গায়ে মেখে বলেছিল তুমি কে, আমি কে, রাজাকার। কে বলেছে স্বৈরাচার। শামসুন্নাহার হল থেকে এই মিছিলগুলো বের হয়েছিল। অতএব যারা এই গুপ্ত বলছেন, গুপ্ত শব্দটা এমন একটা সময় আসতে পারে যে সময় এটা একটা সত্যিকার পিওর দেশপ্রেমিকদের জন্য ব্যবহৃত হয়ে তারা এই মিছিলের ধ্বনি তুললে ওই সকল রাজাকার, যারা ভুয়া রাজাকার আছেন, যারা বিভিন্নভাবে মিথ্যাচার করে সত্যিকার যারা গুপ্ত আছেন, তাদেরকে কিন্তু তাড়িয়ে ফেলবে, তাড়িয়ে দিবে এবং দেশটাকে সঠিকভাবে গঠন করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। জানার চেষ্টা করুন আসল গুপ্ত এবং নকল গুপ্ত, এবং জানার চেষ্টা করুন কার কি অবদান ছিল, এবং বলার চেষ্টা করুন প্রত্যেকের সম্মান দিয়ে বাংলাদেশের রাজনীতিটাকে নতুন পথে পরিচালিত করুন। সেই প্রত্যাশায় শেষ করছি।